বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতে দেখে নেব আজ কি থাকছে। নির্বাচন ইস্যুতে চলছে নানা বিতর্ক। বিএনপি কি সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না? মাননীয় প্রধান উপদেষ্টার সাথে খুব শিগগিরই সাক্ষাৎ করব দলীয়ভাবে এবং ওনার কাছে আবারও আহ্বান জানাবো এবং ওনার বক্তব্যের কি আসে তার প্রেক্ষিতে আমরা আমাদের পরবর্তী করণীয় নির্ধারণ করব। আরও থাকছে 5ই আগস্টের পর অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠনের শত শত ব্যক্তি জামিনে মুক্ত। কি বলছে সরকার? ঈদের পর আবারও সরগরম বাংলাদেশের রাজনীতি। নির্বাচন কবে হবে সুনির্দিষ্টভাবে জানতে চেয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা জানাচ্ছে বিএনপি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের আশ্বাস দিচ্ছে, তখন বিএনপি কেন আস্থা রাখতে পারছে না? জামায়াত বা এনসিপির মতো দলগুলোরই বা অবস্থান কি? তাফসির বাবুর প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঈদের আগে রাজনীতিতে যে উত্তাপ, ঈদের পরে অনুমিতভাবেই সেটায় নতুন মাত্রা দেখা যাচ্ছে। সংস্কারের প্যাকেজ ছোট হলে নির্বাচন ডিসেম্বরে আর বড় হলে নির্বাচন জুনে হতে পারে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের বিপরীতে বিএনপি সরাসরি বলছে ডিসেম্বরের পরে নির্বাচন না মানার কথা। পাশাপাশি সরকারকে চাপ প্রয়োগের নীতিও নিয়েছে বিএনপি। মাননীয় প্রধান উপদেষ্টা বড় সংস্কার আর ছোট সংস্কার বলতে কি বোঝান সেটা তো আমরা বুঝি না। কোন সংস্কারে বড়, কোন সংস্কারে ছোট নয়। যদি উনি সংবিধান সংস্কারের গুলোকে বড় সংস্কার মনে করেন সেটাও ওনাকে বলতে হবে। আর সংবিধান সংস্কার তো জাতীয় সংসদ ছাড়া হবে না। আমাদের প্রশ্ন হলো, এমন কোন সংস্কার প্রস্তাব নাই যেটা গৃহীত হলে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়নের জন্য 1 থেকে 1.5 মাস সময় লাগবে, শুধু সংবিধান সংশোধনের বিষয়টা বাদে। এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট আলাপ আলোচনার প্রয়োজন আছে এবং জাতীয় ঐকমত্য একটা পর্যায়ে সৃষ্টি হবে অধিকাংশ বিষয়ে, এটা আমার বিশ্বাস। কিন্তু সেই জন্য নির্বাচনের রুটম্যাপ দিতে বাধা কোথায়? বিএনপি নির্বাচনের রোডম্যাপ চায়। অন্যদিকে সরকার পরিষ্কারভাবে জানিয়েছে আগামী ডিসেম্বর থেকে জুন এই 7 মাসের মধ্যেই নির্বাচন হবে। কিন্তু দেখা যাচ্ছে জামায়াত এনসিপির মতো দলগুলো এটা মেনে নিলেও বিএনপি 7 মাসের এই সম্ভাব্য সময়সীমাকে দেখছে তাদের ভাষায় এক ধরনের অনিশ্চয়তা হিসেবে। কিন্তু অনিশ্চয়তা ঠিক কী নিয়ে? আমরা কোরিলেট করতে চাই কিছু কিছু নতুন রাজনৈতিক দল এবং কিছু পুরাতন রাজনৈতিক দলের বক্তব্যে নির্বাচন বিলম্বিত করার একটা পায়তারা লক্ষ্য করা যায়। তো সেই কারণে সরকারের বক্তব্য, তাদের বক্তব্য এবং কর্মকাণ্ড সবকিছু বিবেচনা করলে দেখা যায় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হচ্ছে। সেটা গণতন্ত্রের জন্য কখনো কল্যাণকর নয়। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে খুব শিগগিরই সাক্ষাৎ করব দলীয়ভাবে এবং ওনার কাছে আবারও আহ্বান জানাবো এবং ওনার বক্তব্যের কি আসে তার প্রেক্ষিতে আমরা আমাদের পরবর্তী করণীয় নির্ধারণ করব। এটা স্পষ্ট নির্বাচন পেছানোর চেষ্টা কেউ কেউ করছে। বিএনপির ভেতরে এমন সন্দেহ তৈরি হয়েছে। এটা আরও জোরালো হয়েছে কারণ সাম্প্রতিক সময়ে অনেকেই, বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত 5 বছর ক্ষমতায় থাকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। কেউ কেউ প্রধান উপদেষ্টার প্রশংসা করে তাকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষার কথাও জানিয়েছেন। এমনকি জামায়াতে ইসলামী কিংবা ছাত্রদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপিও নির্বাচনের আগে সংস্কার এবং আওয়ামী লীগের বিচারের যে দাবি করছে সেটাকেও দেখা হচ্ছে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হিসেবে। যদিও দলগুলো বলছে নির্বাচন পেছানোর পক্ষে তারা নন, তবে সরকারকে সময় দিতে চান 2026 সালের জুন পর্যন্ত। প্রধান উপদেষ্টা তো বলে দিয়েছেন যে জুনের মধ্যেই নির্বাচন। তার আগে বলছেন বেশি সংস্কার যদি চান তাহলে জুনে ইলেকশন। উনি যেহেতু জুন পর্যন্ত চলে গেছেন, সুতরাং বেশি সংস্কার নিতে হবে। আর কোন কারণে এরপরে যাবে নির্বাচন? এরপরে যাওয়ার তো আমি কোনো কারণ দেখিনি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে সময়সীমার কথা বলেছেন, আমরা মনে করি যে সরকারের তরফ থেকে এই সময়কালের মধ্যে সংস্কার এবং বিচারের দৃশ্যমানতার দিকে সরকার অগ্রসর হতে পারে এবং এর মধ্যেই নির্বাচন আয়োজনের যে কার্যক্রম সেটা সম্পন্ন করা সম্ভব। সেক্ষেত্রে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের একটা রিজনেবল সময় পাওয়া প্রয়োজন, কিন্তু সেটা যেন এই নির্বাচনকে প্রলম্বিত করতে পারে এই ধরনের কোনো বিষয়ের দিকে ধাবিত না হয়, সে ব্যাপারেও সরকারকে তৎপর থাকতে হবে। তবে এনসিপি কিংবা জামায়াত জুন পর্যন্ত অপেক্ষা করতে চাইলেও ডিসেম্বরে নির্বাচন না হলে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তবে বিএনপির এমন অবস্থান কিংবা আন্দোলনের হুঁশিয়ারি কোনোটার পক্ষেই আবার যুক্তি পাচ্ছে না জামায়াত এনসিপি।
আন্দোলনটা কার বিরুদ্ধে হবে? আন্দোলনটা তো হবে একটা দাবি আদায়ের জন্য। সেই দাবিটা কি? সেই দাবিটা বলারই তো জায়গা আছে, আলোচনার জন্য জায়গা আছে। দ্বিতীয়ত হচ্ছে, যদি এমনটি হয় যে কোনো অবস্থাতেই একটা যৌক্তিক দাবি আদায় করা যাচ্ছে না, তখন আপনি পাবলিককে জানাইতে পারেন, এতে কোনো সমস্যা আমি দেখিনি। বাংলাদেশে এই ধরনের কোনো সিচুয়েশন এখনো তৈরি হয়নি। আমরা মনে করি ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার আসবেন, তার হাত ধরে স্টার্টিংটা শুরু হবে সংস্কারের। এই দ্বিধাদ্বন্দ্বে বা এই প্রলম্বিত অবস্থায় সংস্কারকে ফেলে রাখার আমরা পক্ষপাতী নই, বরং সংস্কারের কার্যক্রম এখনই শুরু হওয়া প্রয়োজন। নির্বাচিত সরকার এসে সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাবে। দলগুলোর মধ্যে যখন এমন মতভেদ, তখন অন্তর্বর্তীকালীন সরকারের ঐকমত্য কমিশন ধারাবাহিকভাবে বৈঠক শুরু করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এসব বৈঠক এবং দলগুলোর আনুষ্ঠানিক মতামত পাওয়ার পরই সংস্কার এবং নির্বাচনের সময় নিয়ে ঐকমত্যের পথ স্পষ্ট করতে চায় সরকার। কিন্তু তার আগেই বড় দলগুলোর মধ্যে যে মনোভাব দেখা যাচ্ছে, তাতে এটা স্পষ্ট যে সেই ঐকমত্য খুব একটা সহজ হবে না। তাফসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা। ইতিমধ্যে আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন আজকের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ এবং জোবায়দা নাসরিন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। জোবায়দা নাসরিন, শুরুতে আপনার কাছে আসি। আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন ইস্যুতে একটা স্পষ্ট মতের অমিল। বিএনপি নির্বাচনটা চায় ডিসেম্বরের মধ্যেই, কিন্তু আবার জামায়াত বা এনসিপি তারা জুন পর্যন্ত গেলেও তারা সেটা মানছেন। কিন্তু বিএনপির অসুবিধাটা কোথায় যদি ডিসেম্বরের পরে হয়, আর এনসিপি বা জামাত তাদের জন্য সুবিধাটা কি? ধন্যবাদ। আসলে আমি যদি শুরু করি, আজকে যে আমাদের ষষ্ঠ উপদেষ্টা একটা কথা বলেছেন যে আসলে 5 বছরের জন্য ইউনূস সরকারকে জনগণ দেখতে চায়। এখন থেকে এই জনগণ শব্দটাকে নিয়েই সবচেয়ে বেশি রাজনীতি হচ্ছে। জনগণ চাচ্ছে, জনগণের দাবি, তারপরে আমরা যদি বলি যে জনগণের রায়। এখন এই যে জনগণকে ব্যবহার করে যে রাজনীতি করা হচ্ছে, বিশেষ করে আমার কাছে বলে নির্বাচন না হওয়ার একটা শঙ্কা তৈরি হচ্ছে, যে কারণে ডিসেম্বর কিংবা জুনে হোক, প্রধান উপদেষ্টা থেকে বা উপদেষ্টা পরিষদ থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু রোড ম্যাপ পাইনি নির্বাচনের। আসলে আমার কাছে মনে হচ্ছে তারিখ একটা দিতে হবে, এই জন্য ওনারাও আসলে ক্লিয়ার না যে নির্বাচনটা কবে হবে, কিভাবে হবে। আর এই যে জনগণের, তৌহিদি জনতা, জনগণ চাচ্ছে, ছাত্র জনতা চাচ্ছে, এই টার্মগুলোকে ব্যবহার করে আসলে নিজেদের অভিপ্রায় ব্যক্ত হচ্ছে। তো এই যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, আমরা দেখেছি যে কিংস পার্টি বলে যেটা আমরা জনগণ বলছেন, আমিও যদি বলছি যে বিভিন্ন একরকম জনগণের চেয়ে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে এটি নিয়ে বিভিন্ন জন মতভেদ আছে এবং অভিমত ব্যক্ত করেছেন যে ছাত্রদের যে রাজনৈতিক দলটি সেটা একটা কিংস পার্টি, এবং তারাও কিন্তু তাদের যে নেতা সার্জিস আলম তিনিও কিন্তু বলছেন যে এই প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকেই আরো 5 বছর দেখা দরকার প্রয়োজন। যেটা বিএনপির অসুবিধাটা কোথায়, মানে যদি ডিসেম্বরের পরে নির্বাচন হয়? দুটো বিষয় এখানে, একটি হলে নির্বাচন আদৌ হবে কিনা একটা, আর দ্বিতীয় হলে নির্বাচন হলে সেটি আসলে জনগণ আপনার ভয়হীনভাবে গণতান্ত্রিক পরিবেশে নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে কিনা। দুটো সংশয় কিন্তু এখানে আছে। এখন বিএনপি মনে করতে পারে যে ডিসেম্বরে নির্বাচন না হলে আসলে নানা রকম মেকানিজম করে এই সরকার থেকে যেতে পারে। আসলে নির্বাচনটি না হলে তাদের জন্য, তারা তো আসলে মনে করছে যে নির্বাচন হলে বিএনপি জয়লাভ করবে, তাদের সেই আশঙ্কা অনেকটাই, মানে সেই আশাটা আশঙ্কায় পরিণত হতে পারে। 3 নম্বর হলো যে নির্বাচন যদি একবার পিছিয়ে যায়, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে যারাই ক্ষমতায় যায় তারা আর ক্ষমতা থেকে সরতে চায় না। সুতরাং এই যে একটা হাওয়া তোলা হচ্ছে যে ইউনূস সাহেবকে আরো 5 বছর দেখতে চান, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি এক ধরনের ক্যাম্পেইন হচ্ছে, সেটি নতুন দল ছাত্রদের দলের মুখপাত্র বলছে, সেটি খোদ উপদেষ্টারাও বলছেন যে আওয়ামী লীগের শাসন দেখেছে, বিএনপি শাসন দেখছে, এখন আমরা এই শাসন দেখছেন এবং জনগণ চাচ্ছে ইনি এই উপদেষ্টা পরিষদে থাকুক কিংবা এই সরকারি থাকুক। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এই যে একটা আওয়াজগুলো খামাখানা, আওয়াজগুলোর একটা রাজনীতি আছে। কারণ আমাদের বুঝতে হবে যে এই সরকার
রাজনৈতিক সরকার, রাজনৈতিক দলের না, কিন্তু স্পষ্টত রাজনৈতিক সরকার। সাব্বির আহমেদ, যেটি জোবাদা নাসরিন বলছেন যে মানে রাজনৈতিক বিষয়টা তিনি যেভাবে দেখছেন, কিন্তু যেটা আমি তাকেও প্রশ্ন করেছিলাম যে বিএনপির অসুবিধাটা কোথায়, আমি যদি পরের অংশটা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ছাত্ররা যে দল করেছে বা এনসিপি এবং জামায়াতকে আমরা দেখছি, তাদের কিন্তু তারা স্পষ্ট করেছেন যে তাদের জুন পর্যন্ত তারা মেনে নিচ্ছেন, এখানে তাদের সুবিধাটা কোথায়? মানে আমি যেটা মনে করি যে ডিসেম্বরের মধ্যে বিএনপি যে নির্বাচনটা চাচ্ছে, এইটাকে আমি এখনো স্টিল মনে করি যে এটা তারা এক ধরনের কৌশল। তবে এই কৌশলটা নেওয়ার পিছনে তাদের কিছু বাস্তব অসুবিধা আছে, মানে কারণ আছে, যেটা আমি সবসময় বলি বা বারবার বলার চেষ্টা করি যে তারা আসলে একটা ইন্টারনাল ক্রাইসিসের মধ্যে দিয়ে আছে দলটা। দলের একটা মিসম্যানেজমেন্ট, দলের লোকজন কন্ট্রোলের বাইরে, যেটাকে তারা ম্যানেজ করতে পারছে না, এবং তারা মনে করতেছে যে যত দ্রুত ক্ষমতায় যাওয়া যাবে এই দলের ম্যানেজমেন্টটা করা তাদের জন্য সুবিধা হবে। তবে এটার আরেকটা বাস্তবতাও তৈরি হয়েছে এখন, যেটা ওই যে আপাও বললেন যে 5 বছরের কথা বলে যে জনাব ডক্টর ইউনূস 5 বছরের জন্য তাকে প্রধানমন্ত্রী হিসেবে রাখা, এই প্রপাগান্ডাটা যখন সামনে চলে এসছে তখন তো বিএনপির মনে আরো সন্দেহ জায়গাটাই স্বাভাবিক, যে তারা হয়তো ভাবছে যে তাহলে বিষয়টা কি। কিন্তু সেটা তো শুধু বিএনপির নয়, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও থাকার কথা, কিন্তু আমরা তো জামাত বা এনসিপি কে সেরকম কিছু বলতে দেখছি না। জামাত এনসিপির বিষয়টা আলাদা, তারা যেটা মনে করে যে তারা তো ক্ষমতায় যাওয়ার মতো অবস্থায় নাই, জামাতেরও নাই, এনসিপিরও নাই। তারা যদি একটু বেশি সময় পায়, এতে করে তাদের পক্ষে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়াটা সুবিধাজনক। বিএনপির স্বার্থটা তো আলাদা, জামাত আর এনসিপির স্বার্থ আর বিএনপির স্বার্থ তো এই নির্বাচনে মানে আপনি বলছেন যে জামাত এবং এনসিপি তাদের জন্য বরং দেরি হলে সুবিধা, তারা আরো মাঠে সময় দিতে পারবে, আরো নির্বাচনকে কেন্দ্র করে তারা আরো সময় পাবে। বিএনপিকে কেন আসলে সরকার আস্থা নিতে পারছে না, আপনার কি মনে হয়? দেখুন, এখানে কার্যত আমরা মাঠে কয়েকটি দলকে দেখতে পাচ্ছি। একটি হলো বিএনপি, জামাতে ইসলামী এবং নতুন দল এনসিপি। এখন আদর্শিকভাবে এনসিপিকে যদি কিংস পার্টি ধরা হয়, একভাবে সরকারি দল সেটি। দ্বিতীয়ত হলো মানে একটা হলো রাজনৈতিক অংশীদার, আরেকটা হলো আদর্শিক অংশীদার জামাত। আপনি দেখুন, সরকার বিভিন্নভাবে জামাতের আদর্শকে আপনার আপল করছে, তাদেরকে আশকারা দিচ্ছে, তাদেরকে প্যাট্রোনাইজ করছে। বিভিন্ন আপনার মবক্রেসির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন যখনই যে দাঁড়িয়ে যাচ্ছে তার পক্ষে সরকার কাজ করছে, ভয়ে হোক যেই হোক। এখন তাহলে আপাতভাবে সরকারের বিরোধিতা করছে কারা? সরকারের বিরুদ্ধে অবস্থান কিংবা বিভিন্ন বিষয়ে সরকারের সাথে মতানৈক্যে আসেনি বিএনপি। এখন সরকার মনে করছে নির্বাচন হলে বিএনপির এক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে, সুতরাং সরকারের এখন যদি সরকার ক্ষমতায় থাকতে চায় নির্বাচনবিহীনভাবে আরও 5 বছর, তাহলে সরকারের এখন এনকাউন্টার মাঠের মধ্যে করতে হবে বিএনপিকে। কারণ আপাতভাবে এই এনসিপি এবং জামাত থেকে সরকার কিন্তু তারা একভাবে সহমত, যে তারা বরাবর বলছে যে আগে সংস্কার, তারপরে নির্বাচন, আগে বিচার, তারপরে নির্বাচন। এই যে বিষয়গুলো আসছে এগুলো কিন্তু একভাবে সরকারেরই কথা। এই যে আমি বলছি যে বিভিন্ন জায়গায় যখন পোস্টার হচ্ছে এলাকাবাসী যাচ্ছে, জনগণ চাচ্ছে। এখন এই যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন জনগণ চাচ্ছে এই সরকারকে 5 বছর, কীভাবে উনি জানলেন আসলে? কারণ ওনার কথাটাই জনগণের মধ্যে দিয়ে উনি এস্টাবলিশ করেছেন। এখন এই যে সরকার তাহলে কেন বিএনপিকে ভয় পাচ্ছে বা বিরোধী পক্ষ মনে করছে? কারণ ওইটি যে আপনার নির্বাচনের রাজনীতিতে যদি এখন নির্বাচন হয় হয়তো বিএনপির জয়লাভ করার সম্ভাবনা বেশি, যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই। সুতরাং সরকারকে এখন সবসময় এনকাউন্টার হতে হবে বিএনপি, কিংবা সরকার বিএনপিকে রুখার জন্য সবচেয়ে বড় ভূমিকায় সরকারকে দেখা যেতে পারে, এবং সেই জায়গায় মাঠে সরকারের অংশীদারিত্বে থাকবে এনসিপি এবং জামাত ইসলামী। সাব্বির আহমেদ, নির্বাচন নিয়ে যদি এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার মতো পার্থক্য থেকে যায়, সেক্ষেত্রে তো তাহলে ওই যে ঐক্যমত্যের যে ব্যাপারটা, সেটিও কি একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে থেকে যাবে কিনা, এবং সেক্ষেত্রে কি একটা নতুন ধরনের সংকট হতে পারে? আমার মনে হয় না, যে এটা সংকট হবে। কারণ ঐক্যমতের যে প্রচেষ্টা, এই প্রক্রিয়াটা তো এখনো শেষ হয় নাই। আমরা শেষ না হওয়ার আগ পর্যন্ত তো বলতে পারছি না। ঐক্যমত আমার মনে হয় যে একটা জায়গায় পৌঁছবেই রাজনৈতিক দলগুলো, এবং সেটা না হলে এটা সবার জন্য ক্ষতি করা হবে।
এটা কারোরই জন্যই ভালো হবে না। এবং এটা যদি না হয় তাহলে আপনার ওই যে স্পিরিট নিয়ে আন্দোলনটা হয়েছিল 24-এ জুলাই বিপ্লব বলি বা গণ অভ্যুত্থান বলি, এটার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, সঙ্গে এটা একটা জায়গায় পুষবে। আপাতত মত বিরোধ আছে, মত ভিন্নতা আছে, সেটা আসলে কিভাবে হতে পারে মনে করেন? সেটা এই আলোচনার মধ্য দিয়েই হবে, এটা হবে মনে করি। এবং আমি অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ দেখছি না আর কি। যত ধরনের চাপ প্রয়োগ, যত ভয় ভীতি যাই হোক, সেদিকে যাবে বলে আমার মনে হয় না। বিএনপি আন্দোলন কর্মসূচি বা এই ধরনের কোনো কিছু যদি করতে চায়, সেক্ষেত্রে সেই চাপটা কি আসলে কিভাবে কাজ করবে? সেই ধরনের কর্মসূচি যাবে, কিন্তু সেই কর্মসূচি এমন পর্যায়ে যাবে না যেটা আসলেই আপনার সরকারের সাথে এক ধরনের কনফ্রন্টেশন তৈরি হবে এবং যেটা জনগণের জন্য দুর্ভোগ বয়ে নিয়ে আসবে। আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে সরকারের আস্থায় কেন বিএনপি নেই, নাই কোথায়? বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় 50% দখল করেই আছে, কোথায় নেই? মানে আপনার রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানই তো তাদের লোকজন আছে। ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে বিএনপির লোক নাই। সুতরাং যেটা যতটুকু হচ্ছে যে বাকি যে 50% সে এখন কমপ্লিট করতে পারছে না, ওইটার জন্য সে লড়াই করছে। তো সে হয়তো বিভিন্ন কর্মসূচি দিবে, কিন্তু এরকম কর্মসূচি যাবে বলে আমার মনে হয় না, যেটা আলটিমেটলি একটা সংঘাতমুখর পরিবেশ তৈরি হবে। জোবাদা নাসরিন, আপনি কি মনে করেন? আমি এখানে অধ্যাপক সাব্বির আহমেদের সঙ্গে একটি দ্বিমত পোষণ করছি। মতৈক্যের জায়গাটা আপাতত একটু কঠিন মনে হচ্ছে, কারণ দেখুন গণঅভ্যুত্থানে একমত হওয়াটা সহজ ছিল, কারণ সকলের টার্গেট ছিল আওয়ামী লীগের পতন, কিংবা যদি বলে শেখ হাসিনা সরকারের পতন। কিন্তু এখানে এসে প্রত্যেকের রাজনৈতিক হিস্সা এবং ক্ষমতার দখল এবং কর্তৃত্ব লড়াইয়ের জায়গাগুলো কিন্তু স্পষ্ট হয়েছে। আমরা দেখেছি যে আন্দোলনের পরে যে আন্দোলনের মালিকানা নিয়ে যে লড়াই, সেটা একটা মানে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এখন আমি স্পষ্টতই জানান দিচ্ছি যে বিএনপি আলটিমেটলি অনেক জায়গায় দখল করেছে। সেখানে বিএনপির সঙ্গে নতুন দল এনসিপির বিভিন্ন সমন্বয়কদের সঙ্গে এই কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে এই ধরনের লড়াই হচ্ছে। এখন লড়াইগুলো যখন খুবই ক্ষমতা, কর্তৃত্ব এবং যদি আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে সরকারিভাবেই ক্ষমতাটা নেওয়ার, তখন কিন্তু মতনৈক্যে মানে পৌঁছানো খুবই কঠিন। এবং যে জায়গাটায় বিএনপি যখন বলছে যে নির্বাচন না হলে ডিসেম্বরে তার আন্দোলনে যাবে, সেটা কিন্তু আমি অধ্যাপক সাব্বিরের মতো এতটাই জোরালোভাবে বলতে পারছি না যে এখানে আন্দোলনে অতটা যাবে না, যেতেও পারে। কারণ আমাদের মনে রাখতে হবে আসলে লড়াইটা কিন্তু ক্ষমতা যাওয়ার। ধন্যবাদ আপনাদের দুজনকে বিবিসি প্রবাহে কথা বলার জন্য। বাংলাদেশে 5ই আগস্টের পর জঙ্গিবাদের মামলায় অভিযুক্ত 3 শতাধিক ব্যক্তির জামিন হয়েছে। এদের মধ্যে সাজাপ্রাপ্ত, বিচারাধীন ও সন্দেহভাজন ব্যক্তি ছাড়াও যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও রয়েছে, যা নিয়ে দেখা যাচ্ছে উদ্বেগ। এক্ষেত্রে সরকার কি বলছে জানাচ্ছেন আবুল কালাম আজাদ। বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে বিভিন্ন জঙ্গি মামলায় অভিযুক্ত এমনকি দণ্ডপ্রাপ্ত হয়েছেন এমন ব্যক্তিরাও জামিনে মুক্ত হয়েছেন। এই সংখ্যা কত, বিষয়টি নিয়ে কারা কর্তৃপক্ষের কাছে তথ্য জানতে চেয়েছিলাম। আমি বললাম প্রায় 300+ বন্দী মুক্তি পেয়েছে, যাদের বিভিন্ন জঙ্গি সংক্রান্ত রিলেটেড অপরাধের সাথে হয়তো বা যুক্ত ছিল। বা সরকার জঙ্গি তাদের মুক্তি অন্যান্য বিষয়ে যথেষ্ট সচেতন, এবং যারা হিনিয়াস ক্রাইমের সাথে জড়িত অথবা সরাসরি বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত ছিল, তাদের ব্যাপারে কিন্তু সরকার পদক্ষেপ নিয়েছেন, এবং এর মধ্যে অনেকেই কিন্তু আবার রিরেজিস্টার হয়েছেন। সরকার পতনের পর জামিনে মুক্ত হন মুফতি জসিমউদ্দিন রহমানী। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় তার 5 বছরের সাজা হয়েছিল। এছাড়া একাধিক মামলায় আসামি হিসেবে 11 বছরের বেশি তিনি জেলে ছিলেন। আনসারুল্লাহ বাংলা টিম নামে একটি নিষিদ্ধ সংগঠনের প্রধান হিসেবে তাকে অভিযুক্ত করা হয়, যদিও ওই নামে কোনো সংগঠন আছে কিনা এবং থাকলেও তার সঙ্গে কোনো প্রকার সম্পৃক্ততা নেই বলে দাবি করেন জসিমউদ্দিন রহমানী। হাইকোর্টে যখন আমার মামলাগুলো গেল বিচারের জন্য, জামিনের জন্য, তো হাইকোর্ট দেখলো যে এই মামলাগুলোর যে সাজা আছে সেই সাজার চেয়ে কয়েক গুণ বেশি খাটা হয়ে গেছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি মামলা, বরগুনা থানার যে প্রথম মামলাটা, সেই মামলার যারা ওই সময় তো আরও গ্রেপ্তার হয়েছিল, আদিলুর রহমান সব গ্রেপ্তার হয়েছিল ওই মামলায়, তারা ওটাকে খেলাশি হয়েছে অনেক আগেই, অথচ আমার জামিনই হয় নাই। তো আদালত আমাকে সব মামলা জামিন দিয়ে দিল। এটা শেখ হাসিনার আমলেই। কিন্তু এই যে নতুন মামলা যেটা দিয়েছিল, এই মামলাটা এই সরকারের সময় জামিনটা হয়েছে। গত 8 মাসে জঙ্গি সংশ্লিষ্টতার মামলায় জামিনে অনেকেই মুক্ত হলেও বিষয়টি দেশের আইন শৃঙ্খলার জন্য কোনো হুমকির কারণ হবে না, এমনটাই দাবি করেন জসিমউদ্দিন রহমানী। দেখেন যারা বের হয়ে গেছে, তারা কোনো এই পর্যন্ত তারা কোনো ঘটনা ঘটছে কিছু?
কিছু ঘটে নাই, এবং আমি আপনাদেরকে বলতে পারি যে ইনশাল্লাহ কিছু হবেও না। কারণ কি? কারণ হচ্ছে এই বেশিরভাগ লোক জেলে ছিল নিরপরাধভাবে, আর যদি কিছু সামান্য ভুল করেও থাকে তো সেটাও তারা এখন দীর্ঘদিন কারাগারে থাকার পরে বাস্তবতা বুঝতে পেরেছে যে আসলে এইগুলো সব ভুয়া, ভাওতাবাজি, এর দ্বারা ইসলামের কিছু হবে না। তারা ভুল বুঝতে পেরে তারা তওবা করেছে। বাংলাদেশে অতীতে সন্ত্রাসী হামলা, হত্যাকাণ্ড, দেশ জুড়ে বোমা হামলার মতো ঘটনা ঘটেছে। বেশ কিছু হামলায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠনকেও দায় স্বীকার করতে দেখা গেছে। 2016 সালে হত্যাকাণ্ডের শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিমের পরিবার জানায়, ওই হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত বিচারাধীন 2 জন আসামি জামিনে মুক্ত হয়েছেন বলে তারা শুনেছেন। বিবিসি তাদের জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত হয়েছে। এর থেকে হতাশাজনক আর কিছু হইতে পারে না, কিন্তু আমরা এটাও চাই যে নির্দোষী কেউ যাতে সাজা না পাক। কিন্তু আবার ধরেন কেউ যদি কাউকে নির্দোষ দাবি করেও, তাহলে কিন্তু এটা প্রমাণ করারও থাকে আসলে কি ইনভলভ ছিল, কে ছিল না, কাকে কেন ইনভলভ করা হয়েছে। অলরেডি 16 সালে 23 এপ্রিল ঘটনা, অলরেডি এখানে আমাদের 9 বছর রানিং। আমার মা যেমন মাঝে মাঝে হতাশে বলে যে বেঁচে থাকতে দেখে যেতে পারবো কিনা, তো আমি যেতে চাই যে মার এই ইচ্ছাটা পূরণ হোক, যে অন্তত তিনি বেঁচে থাকতে থাকতে তার হাজবেন্ডের হত্যাকারী বিচার নিজের চোখে দেখে যাক। 80-র দশকের শেষ দিক থেকে বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গি তৎপরতা নিয়ে অনুসন্ধান ও খোঁজখবর রাখেন নূর খান লিটন। সার্বিক পরিস্থিতি নিয়ে তার বিশ্লেষণ কি জানতে চেয়েছিলাম। বাংলাদেশে কখনোই জঙ্গি ছিল না এই কথা বলার সুযোগ নেই, বরং সংগঠিতভাবে তারা বেশ কিছু অভিযান পরিচালনা করেছে। হলি আর্টিজান যেমন ঘটনা ঘটেছে, তারপরে অনেক লেখক ব্লগারকে হত্যা করেছে, এবং সারা বাংলাদেশে তারা একযোগে বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন, তারা রমনা বটমূলে বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন। সব কয়টিকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ কিন্তু নাই, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সব কয়টিকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে দেশে এবং দেশের বাইরে। মিস্টার খানের পর্যবেক্ষণে আওয়ামী লীগ আমলে জঙ্গিবাদ দমনের নামে পরিচালিত অভিযানগুলোর মধ্যে সত্যতা এবং নাটকীয়তা দুটোই ছিল। যারা নাটকের শিকার, তকমার শিকার হয়ে জেলে ছিলেন তারাই শুধু জামিন পাচ্ছেন বা বেরিয়ে আসছেন তা না, যারা প্রকৃত অর্থে এই ধরনের তৎপরতার সাথে, জঙ্গি তৎপরতার সাথে, সন্ত্রাসের সাথে যুক্ত ছিলেন, তাদেরও একটা বড় অংশ, মানে তাদেরও একটা অংশ কিন্তু ইতিমধ্যে জামিন অথবা জেল ভেঙে পালিয়ে এসছেন। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় এই কাশিমপুর কারাগার সহ দেশের 5টি কারাগার থেকে 2200 জনের মতো কয়েদি পালিয়ে গিয়েছিল, যার মধ্যে 700 জন এখনও পলাতক রয়েছেন। কারা কর্তৃপক্ষ জানাচ্ছে, যারা পালিয়ে গিয়েছিল তার মধ্যে 12 জনের মতো ছিল যারা জঙ্গি সংশ্লিষ্টতায় আটক ছিলেন বা বন্দী ছিলেন। এর মধ্যে 6 জন এখনও পলাতক রয়েছেন। জেল থেকে পালানো ছাড়াও 5ই আগস্টের পর অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং নিষিদ্ধ বিভিন্ন সংগঠনের 346 জন জামিনে মুক্ত হয়েছেন বলে তথ্য পেয়েছে বিবিসি। এ ধরনের জামিনের বিষয়ে আদালতে রাষ্ট্রপক্ষের অবস্থান জানতে চাইলে মন্তব্য করেননি অ্যাটর্নি জেনারেল। তবে বিষয়টি নিয়ে সরকারের নীতিগত অবস্থান জানিয়েছেন তথ্য উপদেষ্টা। সরকার ওদের ব্যাপারে খুবই স্ট্রিক্ট হবে এবং স্ট্রিক্ট আছে, নজরদারিতে আছে ওরা, এবং কোনো ধরনের উস্কানি এবং কোনো ধরনের উগ্রবাদী কর্মকাণ্ড হলে সরকার গ্রেপ্তার করবে। এবং সরকার ইউজুয়ালি এখন পর্যন্ত আওয়ামী লীগের বাইরে এরকম যারা যতগুলো ইভেন্ট হয়েছে, সেটা মেয়েদের হামলা বলেন, এদের উপর হামলা বলেন, মাজারে হামলা বলেন, সব জায়গাতে গ্রেপ্তার কার্যক্রম যেভাবে চালাইছে, যে বাটাতে হামলা হয়েছে ওখানে গ্রেপ্তার, এরকম এটা হচ্ছে সরকারের রুটিন ওয়ার্ক থাকবে। যে কোনো ধরনের উগ্রবাদী উস্কানিমূলক কর্মকাণ্ড গ্রেপ্তার করা হবে, এবং যারা রাষ্ট্রের জন্য থ্রেট তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে, তাদের যে কোনো কর্মকাণ্ড রাষ্ট্রের বিরুদ্ধে যাবে তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা হচ্ছে পজিশন। জেল থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসী এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে দাবি করছে সরকার। তবে এ ব্যাপারে পুলিশ প্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো বক্তব্য পাওয়া যায়নি। জামিন পাওয়া কতজন আবার গ্রেপ্তার হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা। এরই সঙ্গে শেষ পর্যায়ে আমরা এবার আপনাদের পাঠানো ঈদ উদযাপনের কিছু ছবি দেখব। তার আগে আমি শামিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।